ওকে, আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের চতুর্দশ অধ্যায় অ্যারোমেটিক যৌগ এই পুরো চ্যাপ্টারটি শেষ করে ফেলবো। তো প্রথমে আমরা পড়বো অ্যারোমেটিক যৌগটা কি, এরপরে পড়বো অ্যারোমেটিসিটির সংজ্ঞা কি, যেটা আসলে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। এরপর হাকেল যেই তত্ত্বটা, বিজ্ঞানী হাকেলের তত্ত্ব, সেটা পড়ে ফেলবো এবং সেটা পড়ে ফেললেই কিন্তু আমাদের অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিসিটির যে বৈশিষ্ট্য সেটা আমরা জেনে ফেলতে পারবো। তাহলে এই দুটা কোশ্চেন যখন 1 আর 3 নাম্বার যখন হয়ে যাবে, এর পরবর্তীতে আমরা এক নজরে জাস্ট দেখে নিব যে বেনজিন কিভাবে একটা অ্যারোমেটিক যৌগ হয়। এই যে বৈশিষ্ট্যগুলো পড়বো আগের কোশ্চেনে, সেই বৈশিষ্ট্যগুলো ফলো করে কিভাবে বেনজিন অ্যারোমেটিক যৌগ হয় সেটাও আমরা দেখে ফেলবো। তো আমি চলে যাচ্ছি পুরোপুরি অ্যান্সারে। তো প্রথমে হলো অ্যারোমেটিক যৌগ কাকে বলে, তাই না? অ্যারোমেটিক যৌগ কাকে বলে? তো আমরা কিন্তু যারা সিরিয়াসলি পড়াশোনা করতেছি তারা আপনারা দেখে থাকবেন যে আমাদের 11 নম্বর চ্যাপ্টারে আমরা একটা ছক পড়েছিলাম। কিসের ছক? জৈব যৌগের একটা ছক পড়েছিলাম। এবং এই জৈব যৌগের ছকটাতে আমরা অ্যালিফিটিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগকে দেখেছিলাম। অ্যালিফিটিক যৌগগুলো সিকল আকৃতির হয়ে থাকে এবং অ্যারোমেটিক যৌগগুলো কার্বন দিয়ে এরকম একটা চক্রাকার একটা ব্যাপার থাকে। সিএস দিয়ে আমি দেখেছিলাম এবং এর ভিতরের বন্ধনগুলো খুবই অদ্ভুতভাবে থাকে। একবার একক বন্ধন, একবার দ্বিবন্ধন, একবার একক বন্ধন, একবার দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, এইভাবে সার্কেলিং থাকে। 6টা কার্বন পরমাণু এরকম একটা ষড়ভুজাকৃতির শেপের ভিতরে থাকে। তো তখন আমরা এটাও শিখেছিলাম বেনজিন ছিল এবং অ্যারোমেটিক যৌগে আরেকটা ছিল পিরিডিন, যেখানে একটা কার্বন পরমাণুটা নাই হয়ে সেখানে নাইট্রোজেন বসে পড়েছিল। এইটাই আসলে সেই অ্যারোমেটিক যৌগ এবং এটা সম্পর্কে আমরা আজকে একটু ডিটেলসে হালকাভাবে জেনে নিব। তো এখন দেখেন কি বলছে অ্যারোমেটিক যৌগ হলো এমন সব জৈব যৌগ যার অণুতে এক বা একাধিক বেনজিন বলয় থাকে। এখন বেনজিন বলয় কাকে বলতেছে? আমি আপনাকে যেই বলয়টা, যেই সার্কেলটা দেখাচ্ছি সেটাই আসলে বেনজিন বলয় কিংবা বেনজিনের রিং, ঠিক আছে? এটাকে আসলে বেনজিন বলয় বলছে। পিরিডিন আসছে, সেটা আসলে পিরিডিনটা আসছে বেনজিন বলয়ের ভিতরে নাইট্রোজেন বসেই কিন্তু পিরিডিনটা হয়েছে। অর্থাৎ এটাও বেনজিন বলয়, এটাও বেনজিন বলয়, এখানে নাইট্রোজেনটা এসে পড়ছে, এসে টুপ করে বসে পড়ছে। এর জন্য এরকম আর কি অ্যারোমেটিক যৌগের সবকিছুকেই আমরা কি বলতে পারি? বেনজিন বলয় বলতে পারি। এটাই এখানে বলছে যে অ্যারোমেটিক যৌগ হলো এমন সব যৌগ যার অণুতে এক বা একাধিক বেনজিন বলয় থাকে এবং একটি বিশেষ রাসায়নিক বৈশিষ্ট্য দেখা যায় যা অ্যারোমেটিসিটি নামে পরিচিত। অর্থাৎ এই যে একটা রিং থাকতেছে এবং রিং এর ভিতরে আমরা কি দেখলাম? রিং এর ভিতরে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন এইভাবে গোল গোল ঘুরতেছে। এই সকল কারণে ওর একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে এবং এই বৈশিষ্ট্যটাকে আবার কি বলবো? আমরা অ্যারোমেটিসিটি বলবো। তাহলে এটাই হলো আমাদের অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা। অ্যারোমেটিক যৌগ হলো এমন একটি জৈব যৌগ যার অণুতে এক বা একাধিক বেনজিন বলয় থাকবে এবং একটি বিশেষ রাসায়নিক বৈশিষ্ট্য তার থাকবে, যেই রাসায়নিক বৈশিষ্ট্যটাকে আমরা অ্যারোমেটিসিটি বলে থাকবো। তো এই একটা উদাহরণ দিয়ে দিছে, সেই উদাহরণটা কি? বেনজিন, অবশ্যই বেনজিন। এবং আমরা অলরেডি বেনজিন লেখাও শিখে গেছি যে বেনজিন লেখার জন্য আমাদের কি করতে হবে? 6টা বেনজিনকে এভাবে লিখতে হবে এবং প্রত্যেকটার সাথে আমরা কি অ্যাটাচ করে দিব? একটা হাইড্রোজেন পরমাণুকে অ্যাটাচ করে দিব এবং একক বন্ধন একবার দিব, দ্বিবন্ধন একবার দিব, একক বন্ধন একবার দিব, দ্বিবন্ধন একবার দিব, একক বন্ধন দিব, দ্বিবন্ধন দিব। এইভাবে আমরা বেনজিনটাকে এঁকে ফেলতে পারবো। টাইম না থাকলে বেনজিন C6H6 এটা ব্র্যাকেটে লিখে দিলেও হবে, ঠিক আছে? তো এখন আমরা দেখবো অ্যারোমেটিসিটি কাকে বলে। আমি কিন্তু অলরেডি বলে ফেলছি যে অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্য সেটাকে আমরা কি বলি? অ্যারোমেটিসিটি বলি। অ্যারোমেটিক যৌগ তো দেখেই ফেললাম, যার একটা বেনজিন বলয় আছে, যার একটা রাসায়নিক এক্সট্রা অর্ডিনারি একটা রাসায়নিক বৈশিষ্ট্য আছে, সেই যৌগটাকে আমরা বলি অ্যারোমেটিক যৌগ। এবং এই অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্য সেটাকে আসলে আমরা কি বলি? অ্যারোমেটিসিটি বলে। তো এটা একটু পড়ে নেই। অ্যারোমেটিসিটি হলো জৈব যৌগের এমন একটি রাসায়নিক বৈশিষ্ট্য যা তাদের অসম্পৃক্ত যৌগ থেকেও বেশি স্থায়িত্ব প্রদান করে। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ যদি মনে থাকে, আমি আরেকবার রিভাইজ দিয়ে দিই। সম্পৃক্ত জৈব যৌগ ছিল যেখানে কার্বন এবং কার্বনের একক বন্ধন থাকে, এবং অসম্পৃক্ত যৌগ কারা ছিল? যাদের ভিতরে কার্বনের ডাবল বন্ড, কার্বনের ডাবল বন্ড কিংবা কার্বনের ট্রিপল বন্ড থাকতো। এবং তো এই যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকতে এরা আসলে চুপচাপ থাকতো, এরা রাসায়নিক বিক্রিয়া বেশি একটা ঘটাতে যেত না, ঠিক আছে? ওদের একটা স্থায়িত্ব থাকতো। এই বন্ড ভাঙ্গা, এই ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডটা ভাঙ্গা কিন্তু খুবই কষ্টকর ছিল, অর্থাৎ এদের একটা স্থায়িত্ব ছিল। এখন এটা এখানে বলছে এই অ্যারোমেটিক যৌগের অ্যারোমেটিসিটিতে আমরা দেখি কি এদের যে একবার একক দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন এমন একটা ব্যাপার তৈরি হয়েছে, এইটাতে এরা এই অসম্পৃক্ত যৌগর থেকে আরো বেশি তারা স্থায়িত্ব পেয়ে যায়।
ঠিক আছে, এবং এটাই আসলে এই বৈশিষ্ট্যটাই হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি হলো জৈব যৌগের এমন একটি রাসায়নিক বৈশিষ্ট্য যা তাদের অসম্পৃক্ত যৌগ থেকেও বেশি স্থায়িত্ব প্রদান করে। ঠিক আছে, আরেকটা লাইন এখানে বলছে এতে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন সঞ্চরণশীল অবস্থায় থাকে। এই ব্যাপারটা, এই কথাটা আমরা পরের হাকেল তত্ত্বতে যখন পড়বো তখন আমরা বুঝে ফেলবো। তো আমি আশা করি যে অ্যারোমেটিক যৌগটা কি এবং অ্যারোমেটিসিটি কি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো এরপরে আমি চলে যাচ্ছি অ্যারোমেটিক যৌগের হাকেল তত্ত্ব। এটাতে কি বলা আছে? অ্যারোমেটিক যৌগের হাকেল তত্ত্বতে বিজ্ঞানী হাকেল মূলত এই অ্যারোমেটিসিটির বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। অর্থাৎ অ্যারোমেটিক যৌগের কি কি বৈশিষ্ট্য হতে পারে, কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে সেগুলো আসলে যে বলেছে সেই আসলে বিজ্ঞানী হাকেল, এবং সেই বিজ্ঞানী হাকেলের যে থিওরি সেটাকেই কিন্তু আমরা হাকেল থিওরি কিংবা হাকেল তত্ত্ব বলতেছি। তো আমরা দেখি এখানে কি বলা আছে। বিজ্ঞানী হাকেল কোনো যৌগের অ্যারোমেটিসিটি নির্ধারণের জন্য যে তত্ত্বটা প্রদান করেছেন তাকেই আমরা হাকেল নিয়ম বা হাকেল তত্ত্ব বলি। এখন দেখেন কি বলা আছে এখানে। বিজ্ঞানী হাকেলের মতে কোনো অ্যারোমেটিক যৌগের নিম্নোক্ত বৈশিষ্ট্য থাকতে হবে। নিম্নোক্ত বৈশিষ্ট্য মানে আসলে অ্যারোমেটিসিটি কোনগুলা, নিচের এই অ্যারোমেটিসিটি গুলো থাকতে হবে। বৈশিষ্ট্য মানে কিন্তু অ্যারোমেটিসিটি। অর্থাৎ এখন আমরা দেখব বিজ্ঞানী হাকেল আসলে অ্যারোমেটিক যৌগের কি কি বৈশিষ্ট্য দিয়েছে। তাহলে এই যে কোশ্চেনটা আপনারা পড়বেন কি কি বৈশিষ্ট্য অ্যারোমেটিক যৌগের থাকতে পারে, সেটাই কিন্তু যদি কখনো আসে অ্যারোমেটিক যৌগ বা অ্যারোমেটিসিটি কি, অ্যারোমেটিসিটির বৈশিষ্ট্য লেখো, অ্যারোমেটিসিটি কি সেটা তো আপনারা এখান থেকে লিখে দিতে পারবেন। এবং এই অ্যারোমেটিক সিটির যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যটা এখানকার যে পয়েন্টগুলো আছে সেগুলো লিখে দিবেন। তো আমি এখানকার একটা একটা করে পয়েন্ট পড়বো এবং আপনাকে একটু বুঝাই দিব। তো আমি প্রথমে সুন্দর মতো যেটা করে ফেলবো এটা হলো, আমরা আবারও আমাদের বেনজিন ভাই C6H6 এর চিত্রটা একটু এঁকে নিব। একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, তাই তো? এটা আমাদের বেনজিনের একটা গাঠনিক সংকেত, তাই তো? এখন প্রথম বৈশিষ্ট্যতে বিজ্ঞানী হাকেল বলেছে এই যে অ্যারোমেটিক যৌগের অণুটি অবশ্যই কি হতে হবে? অবশ্যই চাক্রিক হতে হবে। অর্থাৎ একটা চক্রাকার ব্যাপার এটার ভিতরে থাকতে হবে, একটা সার্কেল থাকতে হবে। এবং আমরা দেখতেই পারতেছি যে হ্যাঁ, এখানে এই সার্কেল হওয়ার ব্যাপারটা আছে এবং এটা একটা চাক্রিক একটা যৌগ। তাহলে আমাদের প্রথম শর্ত তো মেনে গেছে এবং এটা তাহলে অ্যারোমেটিক যৌগ। কোনো একটা যৌগ যদি এরকম চক্রাকার হয় আমরা ধরে নিব হ্যাঁ এটা অ্যারোমেটিক যৌগ হতে পারে। আচ্ছা, সেকেন্ড বৈশিষ্ট্যতে আসি। এটা কি বলছে? অণুটি সমতলীয় হতে হবে। তো এই অণুটি সমতলীয় হতে হবে বলতে কি বোঝানো হয়েছে? আচ্ছা, বেনজিনটা আপনারা আমি যেটা আঁকলাম বড় করে, এটা এভাবে না এঁকে এটার আরেকটা চিত্র আছে কোথাও কোথাও বইয়ের, কেমিস্ট্রি বইয়ের কোথাও দেখবেন যে বেনজিনটাকে এইভাবে দিয়ে দিছে, এরকম ভাবে সুন্দর করে। এটাই বেনজিন বুঝাচ্ছে। আর কি দিয়ে দিছে? একক বন্ধন পরেরটাতে দ্বিবন্ধন, একক বন্ধন পরেরটাতে দ্বিবন্ধন, একক বন্ধন পরেরটাতে দ্বিবন্ধন। বেনজিনকে এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, এটারই সুন্দরভাবে এইসব CH বাদ দিয়ে জাস্ট কি দেখাচ্ছে? জাস্ট এটার আকার কিংবা আকৃতিটাকে দেখানোর জন্য এই সিম্বলটাও কিন্তু বেনজিনের ইউজ করা হয়। যেমন আমি নিজেও মনে হয় এই যে এখানে হাকেল নীতি অনুসারে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। দেখেন বেনজিনের পাশেই এই সাইনটা দিয়ে দিয়েছি, এটা দ্বারাও কিন্তু আমরা বেনজিনকেই বুঝাই। কেউ যদি বেনজিন এটা দিয়েও বুঝায় তাহলে তার সাইনও হবে, এটা বেনজিনেরই একটা সংকেত। ঠিক আছে, এইভাবে যেভাবে আমি লিখলাম এইভাবে, এটা জাস্ট আপনি এটা সুন্দর করে একটু এভাবে দিয়ে 6টা বাহু, মাঝখানের বাহু দুটো সমান আর নিচেরটা এবং উপরেরটা হলো ভি আকৃতির। এরপরে আপনি একটা পরপর জাস্ট দ্বিবন্ধনটা দিয়ে দিবেন, এটাই আপনার বেনজিন। ঠিক আছে, আরেকটু টাইম নিয়ে আঁকলে হয়তো বা আরেকটু সুন্দর হতো। ঠিক আছে, এটাই হলো আপনার বেনজিন। এখন আমি কি শেখাতে চাচ্ছিলাম? আমি শেখাতে চাচ্ছিলাম অণুটি সমতুলীয় হবে। এটা মানে কি? অণুটি সমতুলীয় হবে মানে এখানে আপনার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কোণ আছে এবং 6টা কোণ, প্রতিটা কোণের মান কত জানেন? 120 ডিগ্রি। প্রতিটা কোণের মানই 120 ডিগ্রি এবং প্রত্যেকটা কর্নারের মান 120 ডিগ্রি হওয়ার কারণে এটাকে আসলে সমতুলীয় বলা হয়। ঠিক আছে, তো এতটুকু জানলেই হবে, বাকিটা আপনারা বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। জাস্ট আমি যা বললাম, প্রতিটা এইখানকার যেই ষড়ভুজ তৈরি হয়েছে প্রত্যেকটা 6টা বাহুর প্রত্যেকটার দুইটার মধ্যে প্রতিটা জোড়ার মাঝখানের কোণটা হলো 120 ডিগ্রি, এর জন্য এটাকে আসলে সমতুল্য বলে। আচ্ছা, এরপরের পয়েন্টটাতে চলে আসি 3 নম্বরে। কি বলা আছে?
অণুটি সম্পূর্ণরূপে কনজুগেট হবে। কনজুগেট মানে কি? একান্তরিত দ্বিবন্ধন। কনজুগেটের বাংলাটা আপনারা কনজুগেট মানে বুঝবেন না, এর জন্য আমি কিন্তু পাশে লিখে দিয়েছি কনজুগেট মানে কি, একান্তরিত দ্বিবন্ধন হতে হবে। এখন একান্তরিত দ্বিবন্ধন মানে কি? একান্তর, একান্তর এখানে কথা কি আছে? এখানে আছে অন্তর। কিসের অন্তর? একের অন্তর। অর্থাৎ অর্থাৎ একটার অন্তর অন্তর, একটার এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে পরেরটা, এটা বাদ দিয়ে পরেরটা, একটার অন্তর অন্তর কি থাকবে? একটার অন্তর পরপর অবশ্যই দ্বিবন্ধন থাকতে হবে। এখানেও দেখুন এই যে একটা, এটার পরেরটাই দ্বিবন্ধন, আবার এটা অন্তর, এটা বাদ, এটার পরেরটা দ্বিবন্ধন, আবার এটা বাদ, এটার পরেরটা দ্বিবন্ধন, আবার এটা বাদ, এটার পরেরটা দ্বিবন্ধন। এইটাই হলো একান্তরিত দ্বিবন্ধন। অর্থাৎ আপনার বেঞ্জিনের ভিতরে অবশ্যই একটা একক বন্ধন, পরেরটা দ্বিবন্ধন, আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন, এইভাবে এই সার্কেলটা যদি চলে তাহলে এটা কনজুগেটেড হবে এবং আপনার এই যেই যৌগটা আছে সেটা আপনার অ্যারোমেটিক হয়ে যাবে। তো আমি আশা করি এটাও বুঝতে পারছেন। প্রথমটা চক্রিক হবে, তারপরটা যেহেতু সবগুলো 120 ডিগ্রি তাই এটা সমতলীয়, এবং পরেরটা একটার পর একটা কি হবে? দ্বিবন্ধন আমরা খুঁজে পাবো এবং অণুটা কনজুগেটেড হবে, এবং এটা আমাদের অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য। আচ্ছা ওকে, তো আমরা এখন দেখবো 4 নাম্বার পয়েন্টটা, যেখানে বলা আছে অণুটিতে অবশ্যই 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে, এই পয়েন্টটা আমরা আগেও দেখেছিলাম, একটু আগেও দেখেছিলাম, এই লাইনটা ছিল যে এতে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন সঞ্চরণশীল অবস্থায় থাকে। তো আমরা এখন এই জায়গায় এটার ব্যাখ্যাটা জানবো। আচ্ছা, তার আগে দেখি এই পাই ইলেকট্রন থাকে কখন? পাই ইলেকট্রন থাকে যখন আমরা পাই বন্ধন পাবো। পাই বন্ধন যখন আমরা পাই তখন কিন্তু আমাদের দুইটা করে কি হয়? দুইটা করে পাই ইলেকট্রন ঘুরতে থাকে। আচ্ছা, তো এই পাই ইলেকট্রন আমরা পাবো পাই বন্ধনে, এটা আমি একটু আপনাদের মনে করাই দেই। যখন আমরা এটা সম্ভবত আপনাদের কাছে নিউ লাগতে পারে। আচ্ছা, তো আমরা যখন দেখতেছি যে দ্বিবন্ধন আছে, যেখানে আসলে কার্বন কার্বনের দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনের ভিতরে আসলে একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে, একটা সিগমা এবং একটা পাই বন্ধন আছে। আপনাদের আমি আরো সহজ করে দিচ্ছি, আপনারা জাস্ট মনে রাখবেন এই দ্বিবন্ধনে আমি বলে দিলাম একটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন থাকে। এই সিগমা পাই বন্ধন নিয়ে কিন্তু আমরা পড়াশোনা করেছিলাম। আচ্ছা, এই পাই বন্ধনের ভিতরে দুটা করে ইলেকট্রন থাকে যা ঘুরতে পারে। তার মানে একটা ডাবল বন্ডের ভিতরে আমরা একটা সিগমা বন্ড পাই, একটা পাই বন্ড পাই, এবং পাই বন্ডটার ভিতরে দুইটা করে ইলেকট্রন ঘুরতে পারে। দুইটা করে ইলেকট্রন থাকে যা পুরো এই সার্কেলটাতে ঘুরতে পারে। আমি জিনিসটা দেখাই দিচ্ছি। তাহলে আমি এখানে আসলে বেঞ্জিনের পুরো সংকেতটা লিখে ফেলেছি এবং এটাকে পরের লাইনে আমি একবারে খুলে দেখাই দিছি। আচ্ছা, সিগমা বন্ড যদি নাও মনে থাকে, এখন আর প্রেশার দিয়ে মনে রাখার দরকার নাই বা মনে করারও দরকার নেই, আমি যা বলতেছি তা একটু শুনেন। এখানে একটা কার্বন কার্বনের কি দ্বিবন্ধন আছে, এবং এখানে আমরা একক বন্ড দেখতেছি। তার মানে একটা কার্বনের এখানে এটাও একক বন্ড, এটাও একক বন্ড, এবং এইখানেই শুধুমাত্র দ্বিবন্ধন আছে। তা আমি ধরে নিতে পারি এখানকার একটা বন্ড কি? একটা সিগমা বন্ড, এবং বাকি আরেকটা বন্ড পাই বন্ড, একটা বন্ড পাই বন্ড। এখানকারও কি সেম অবস্থা, সবগুলা একক বন্ড, এখানে আছে দ্বিবন্ধন, এখানকার একটা সিগমা বন্ড এবং আরেকটা বন্ড কি? অবশ্যই এখানে পাই বন্ড আছে। এখানকারও যেহেতু আমার দ্বিবন্ধনে একটা সিগমা বন্ড থাকবে, একটা পাই বন্ড থাকবে, এখানেও একটা পাই বন্ড আছে। তাহলে পুরা এই কার্বনে পাই বন্ড কয়টা? একটা, দুইটা, তিনটা। পুরা এই বেঞ্জিনে পাই বন্ড আমার 1, 2, 3টা। এখন প্রতিটা পাই বন্ডে কয়টা করে ইলেকট্রন আছে বলছি আমি? প্রত্যেকটা পাই বন্ডে আসলে দুইটা করে ইলেকট্রন থাকে, যা পুরা যৌগটাতে যে প্রত্যেকটা কার্বনের কাছে যে ঘুরতে পারবে। তাহলে এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, এবং এখানে আছে দুইটা করে কি আছে? ইলেকট্রন আছে। তাহলে আমি এই যে বেঞ্জিনের ইলেকট্রন সংখ্যা আমরা হিসাব করব কিভাবে? আমরা হিসাব করব যদি এরকম ডাবল বন্ড 1টা 2টা 3টা থাকে, তাহলে 3 গুণন 2, 3 দুগুণে 6টা থাকবে পাই ইলেকট্রন। এতটুকু, আর কিছু করতে হবে না। যেখানে আপনার ডাবল বন্ড আছে সেটার ভিতরে ডাবল বন্ড থাকা মানে কি? একটা আছে সিগমা বন্ড, একটা পাই বন্ড মানে এটার ভিতরে দুইটা ইলেকট্রন আছে। এত জটিল হিসাব এখন বাদ দিয়ে দিব। আমি মাথায় রাখবো দুইটা বন্ধন আছে, তার মানে এখানে দুইটা পাই ইলেকট্রন আছে। যেখানেই দ্বিবন্ধন সেখানেই দুইটা পাই ইলেকট্রন। তাহলে যদি আমার ডাবল বন্ড কয়টা আছে? 1টা 2টা 3টা, তাহলে পাই ইলেকট্রন কয়টা আছে? 3 দুগুণে 6টা। সিম্পল হিসাব। তো এতটুকু আমি যা বলছি তা মাথায় রাখেন যে পাই ইলেকট্রনের ব্যাপারটা আমি কিভাবে বলছি? যে কয়টা আপনার ডাবল বন্ড তার দ্বিগুণ হলো আপনার
পাই ইলেকট্রন। আচ্ছা, এখন বিজ্ঞানী হাকেল কি বলছে? বিজ্ঞানী হাকেল এই বিষয়টাকে, যে আমি যেটা আপনাকে সহজে বলে দিলাম, আপনার যে কয়টা ডাবল বন্ড সেই কয়টা ডাবল বন্ডটার দ্বিগুণ হচ্ছে আপনার পাই ইলেকট্রন, 6টা পাই ইলেকট্রন, এটা বলছি। কিন্তু বিজ্ঞানী হাকেল সেই গানটায় টোন হবে গান গাইছে, কিভাবে গান গাইছে? উনি বলছে অণুতে অবশ্যই 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। 4n+2 সংখ্যক, এখানে এনটা কি? এন হলো চক্র সংখ্যা, চক্রের সংখ্যা। এখানে আসলে চক্র কয়টা? গোলাকার চক্র কয়টা? গোলাকার চক্র একটা, তাই না? এখানে আসলে সার্কেল এমন, এখানে কি আরো একটা সার্কেল আছে, আরো একটা বেঞ্জিন আছে? নাই। এখানে বেঞ্জিনের চক্র বা গোলাকারনেস কয়টা? কয়টা চক্র দেখতেছি আমরা? একটা চক্র দেখতেছি। তাহলে এই একটা চক্রের মান দেখেন, এন এর মান 0 1 2 3, এটা চক্র সংখ্যা। তাহলে এখানে আপনি 4n+2 মানটা বসায় দেন বেঞ্জিনের জন্য। 4 1, আমার চক্র কয়টা? একটা চক্র, 4n+2, 4 4 1 4 আর 2 6, এই যে আপনার 6টা হলো পাই ইলেকট্রন। আমি যেটা আসলে বললাম, এটা বিজ্ঞানী হাকেল এই সূত্রটা বলে গেছে। যদি আপনার চক্রের সংখ্যা আপনি n ধরেন, তাহলে আপনার ভিতরে পাই কয়টা থাকবে? পাই ইলেকট্রন কয়টা থাকবে? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। তো এটা যেহেতু বিজ্ঞানী হাকেল বলছে, তার রেসপেক্ট করে, তাকে রেসপেক্ট করে আমাদের এটা এভাবেই লিখতে হবে। কিন্তু আমি তো আপনাকে সিম্পলি বলে দিছি, আপনার যে কয়টা আছে ডাবল বন্ড তার দ্বিগুণ আছে পাই ইলেকট্রন, ঠিক আছে? তো এই নিয়মগুলোকে আসলে হাকেল নিয়ম বলে, আর নিচেরটা একটা সুন্দর উদাহরণ দিয়ে দেখাই দিছে। তো আমি আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি, আসলে কি হয় ব্যাপারটা, পাই ইলেকট্রন গুলো ঘুরে কিভাবে? পাই ইলেকট্রন গুলো ঘুরে, মনে করেন এই কিছুক্ষণ পরে এখানকার যে 2টা ইলেকট্রন আছে পাই ইলেকট্রন, তারা একটু পরে এই দাগটা এখানে চলে আসে এবং এই দাগটা এখানে চলে যায়, এই দাগটা এখানে চলে আসে। অর্থাৎ এই জিনিসটা কিন্তু সার্কেল সার্কেল ঘুরতে থাকে। আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন এটা যে সঞ্চরণশীল বলছে, সঞ্চরণশীল মানে কি বলেন তো? সঞ্চরণশীল মানে কিন্তু ঘুরতে থাকা, যেটা আসলে ট্রাভেল করতেছে। তাহলে প্রথমটাতে আপনার ব্যাপারটা এমন ছিল, এখানে আপনার 2টা পাই ইলেকট্রন, এখানে 2টা পাই ইলেকট্রন, এখানে 2টা পাই ইলেকট্রন, মোট 6টা পাই ইলেকট্রন এইভাবে ঘুরতেছে। কিভাবে? এটা দাগটা এখানে আছে না, এই দাগটা কিছুক্ষণ পরে এখানে চলে যাবে, তখন এই পাশের দাগটা হেঁটে এখানে চলে যাবে, এই পাশের দাগটা চলে যাবে এই পাশে। আবার দেখেন এর পরেরটাতে কি হবে, এখানকার দাগটা এখানে থাকার কথা, এবার এটা চলে আসবে এখানে, এই পাশের দাগটা চলে আসবে এখানে, এই পাশের দাগটা চলে যাবে এখানে। আবার এই দাগটা এখানে থাকার কথা, এটা চলে আসবে এখানে, এই দাগটা এই পাশে চলে যাবে এবং এই দাগটা এই পাশে চলে যাবে। অর্থাৎ এই যে দ্বিবন্ধনের চেহারাটা আছে, সেটা কিন্তু একটু পরপর তার স্থান পরিবর্তন করতে পারবে। এই কারণে কিন্তু এই সকল দ্বিবন্ধনে থাকা যে 2টা করে ইলেকট্রন আছে পাই ইলেকট্রন, তাদেরকে আমরা কি বলতেছি? সঞ্চরণশীল পাই ইলেকট্রন বলতেছি আমরা এই 2টা ইলেকট্রনকে সঞ্চরণশীল। তারা আসলে ঘুরতেছে, সঞ্চরণ হচ্ছে, তারা ঘোরাঘুরি করতেছে, এভাবে চক্রাকারে ঘুরতে থাকে। এবং এই নিয়মটাই কিন্তু হাকেলের নিয়ম। তো আমি আশা করি যে আপনারা হাকেল নিয়মটা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। তো আমাদের আর মাত্র একটা কোশ্চেন বাকি আছে, এবং সেটা হলো বেনজিন যে একটি অ্যারোমেটিক যৌগ, সেটার প্রমাণটা আমাকে দেখাইতে বলছে। তো এটাও আমরা খুবই ইজিলি দেখায় ফেলবো। তো এটা খুবই সংক্ষেপেই দেখাই ফেলবো। কিভাবে বলবো? বেনজিনের আণবিক সংকেত C6H6, বেনজিনের গাঠনিক সংকেত আমরা 1000বার অলরেডি লিখেছি, এটা আমরা জানি। এখন 1 নাম্বার বৈশিষ্ট্য আমাদের কি ছিল? 1 নাম্বার বৈশিষ্ট্য ছিল অ্যারোমেটিক যৌগ হতে হলে আমাদেরকে চাকরিক হতে হবে। 1 নাম্বার বৈশিষ্ট্য, বেনজিন অণুটি আমরা চোখে দেখতেছি কি? চাকরিক। 1 নাম্বার বৈশিষ্ট্য মিলে গেছে। 2 নাম্বার বৈশিষ্ট্য, 2 নাম্বার না, এখানে মনে এটা 3 নাম্বারে ছিল, কনজুগেটেডটা 3 নাম্বারটা, এটা এখানে 2 নাম্বারে লিখছে কি? বেনজিন অণুটি কনজুগেটেড। কনজুগেট মানে কি? একান্তরিত দ্বিবন্ধন। তার মানে এটার একবার একক বন্ধন, একবার দ্বিবন্ধন, কার্বন কার্বনের মাঝখানে একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, একটা অন্তর এটারও দ্বিবন্ধন আছে, আমি চোখে দেখতে পারতেছি। তাহলে বেনজিন অণুটা কনজুগেটেড হয়ে গেছে। বেনজিন অণুটি সমতলীয়, sp2 সংকরণ আছে। sp2 সংকরণ নিয়ে আপনাদের আপাতত জানার দরকার নাই, আপনারা জাস্ট বেনজিন একটু সমতলীয় এটা লিখে দিলে এনাফ। মনে থাকলে sp2 p এর উপরে 2 দিয়ে, এটা নিয়ে আসলে বলতে গেলে অনেক কিছু বোঝাতে হবে, আমি এটা বলতেছি না। তো বেনজিন অণুটি সমতলীয়, আমরা এখানে আসলে চাইলে দেখাই দেওয়া যাইতো, না দেখালেও সমস্যা নাই, সবাই জানে। চাইলে আপনারা এইভাবে দেখাই দিতে পারেন বেনজিন অণু একে, যে এটার প্রত্যেকটার মাঝখানে কোণ, প্রত্যেকটা এখানে যে 6টা কোণ আছে, প্রত্যেকটা কোণের মান 120 ডিগ্রি করে, তাই বেনজিন অণুটি সমতলীয়। চাইলে দেখাই দিতে পারেন, আর না হলেও সমস্যা নাই।
এবং বেনজিনের অণুতে সঞ্চরণশীল পাই ইলেকট্রন রয়েছে এবং এই ইলেকট্রনের সংখ্যা কয়টা? 6টা। কারণ আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি বেনজিনের দ্বিবন্ধনের সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা দ্বিবন্ধন থাকলে ওর ইলেকট্রনের সংখ্যা কয়টা হবে? 6টা। এটা আমরা নর্মালি জানি যে দ্বিবন্ধনের প্রত্যেকটাতে কি আছে? পাই ইলেকট্রনের আছে 2টা করে, তাহলে 3টাতে আছে 6টা করে। তো আমাদের ইলেকট্রন সংখ্যা হলো 6টি। এখন হাকেল নীতি অনুসারে হাকেল আমাদের কি বলছে? আপনার ইলেকট্রন সংখ্যা আমরা যেভাবেই হিসাব করি না কেন, যে দ্বিবন্ধন থাকলে 2টা করে হবে, পাই ইলেকট্রন সংখ্যা হবে এটা ডাবল, যেহেতু দ্বিবন্ধন আছে 3টা, পাই ইলেকট্রন সংখ্যা হবে 3 দুগুণে 6টা। এই নিয়মটা আমাদের হাকেল বলে নেই। হাকেল কি বলছে? আমরা কিভাবে হিসাব করব? আমরা হিসাব করব 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, যেখানে n হলো আমার চক্রের সংখ্যা, তাই তো? n হইতে হবে আমার চক্রের সংখ্যা। এখানে যদি একটা সার্কেল থাকে তাহলে 4n+2 এর এখানে আমরা কি লিখে দেব? 1 লিখে দিব, এবং সেইভাবে আমরা এই 4n+2 সূত্র দিয়ে এখানকার পাই ইলেকট্রন হিসাব করব। এবং অবশ্যই একটা জিনিস নোটিস করেন, এখানে এই জায়গায় স্টার মার্ক দিয়ে রাখি, এখানে n এর যে মান সেটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। 0 হোক, 1 হোক, 2 হোক, 3 হোক, এরকম একটা পূর্ণ সংখ্যা হবে। যদি পূর্ণ সংখ্যা হয় তাইলেই কিন্তু এটা আমাদের অ্যারোমেটিক যৌগ হবে। আমরা এখন দেখাই দিব কি? আমরা তো পাই ইলেকট্রন দেখেই ফেলছি যে আসলে যেহেতু দ্বিবন্ধন করে আছে তাহলে পাই ইলেকট্রন আছে 6টা। তাহলে হাকেল নীতি অনুসারে পাই ইলেকট্রন সংখ্যা কত? 4n+2, 6টা। এখান থেকে আমরা কি দেখাবো? n এর মান বের করব। তাহলে 2 এই পাশে নিয়ে যাই, 6 - 2 4n, 6 - 2 মানে 4, n এর মান 1 আসবে। এবং আমাদের বেনজিনের গোলাকার চক্র সংখ্যাও আসলে 1টা। তাহলে আমরা কি দেখাই দিলাম? হ্যাঁ দেখেন, n এর মানটা একটা পূর্ণ সংখ্যা আসছে, এবং এই পূর্ণ সংখ্যাটাই আমাদেরকে বলছে, বিজ্ঞানী হাকেল বইলা দিছে যে আমাদের এই n এর মান অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। যেহেতু n এর মান পূর্ণ সংখ্যা আসছে, তাই হাকেল নীতি অনুসারে বেনজিন অ্যারোমেটিক যৌগ। বেনজিন এই হাকেল নিয়মকে অনুসরণ করেছে এবং আমরা প্রমাণ করে দিলাম যে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। তো এই ছিল আসলে আমাদের প্রমাণ এবং অ্যারোমেটিক যৌগের সবকিছু। এর থেকে বেশি আর কিছু আসে না এই চ্যাপ্টারের। তো আমি সবগুলো প্রশ্নই ধীরে ধীরে এবং সবগুলো প্রশ্নই আপনাদেরকে শিখিয়ে দিয়েছি একটা ভিডিওতেই। তো আশা করি এই চ্যাপ্টার থেকে প্রতিবারই কোনো না কোনো প্রশ্ন অবশ্যই থাকবে। আর যেহেতু এখানকার বড় কোশ্চেন নাই এই 3টার মধ্যে, এবং বিশেষ করে এই হাকেল তত্ত্ব হয়তো বা অতি সংক্ষিপ্ততে পাবেন কিংবা সংক্ষিপ্ততে অবশ্যই পাবেন। তো আমি আশা করি যে এই চ্যাপ্টার থেকে যদি যে কোনো কোশ্চেনে আসুক না কেন আপনারা ভালোভাবে অ্যান্সার দিতে পারবেন ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট চ্যাপ্টারে, পঞ্চদশ অধ্যায় কর্মমুখী রসায়ন, এই চ্যাপ্টারে, যেটা একটা থিওরি একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমরা খুবই দ্রুত শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো নেক্সট চ্যাপ্টার পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো এবং বেশি বেশি কেমিস্ট্রির পড়াশোনা করতে থাকবো। আল্লাহ হাফেজ।